আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, টাইটেলের জন্য ক্ষমা প্রার্থী, বাট এটা আসলে আবেগে খুশিতে অতি উচ্ছ্বাসিত হয়ে এই শব্দটা আসছে। আমার কুমিল্লার খাস একটা ভাষা, আঞ্চলিক ভাষা ভৈরা দিছে, নেগেটিভলি নিয়েন না। আসলে সকালবেলা একটা নিউজ করেছিলাম যে যে কোনো সময় মুক্তি পেতে পারে ওসি প্রদীপ। ওই নিউজটা আসলে আমি হতাশা থেকে আসলে নিউজটা করেছিলাম, কারণ ওসি প্রদীপের বিপক্ষে যে একটা ক্লু, ওইভাবে খুব শক্ত একটা ক্লু মেজর সিনহা হত্যাকাণ্ডের সাথে তাকে জড়ানোর মতন আসলে আইনজীবীরা বা ধরেন যারা সাক্ষী এই পর্যন্ত আসছিল তাদের মাধ্যমে ওইরকম শক্ত একটা ক্লু আমরা পাই নাই। বাট আলহামদুলিল্লাহ, আজকে ঘুম থেকে উঠেই সুসংবাদটা আমি যখন পেলাম যে আমাদের যে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে আপনার এই মেজর সিনহা হত্যাকাণ্ডের অন্যতম কিলার লিয়াকত আর নন্দদুলাল রক্ষিত 164 ধারায় যে দুইটা জবানবন্দি দিয়েছিলেন, সেটা আসলে এতদিন গণমাধ্যমে প্রকাশ হয়নি। তো আজকে বিষয়টা সামনে আসছে যে তারা 164 ধারায় আসলে কি বলেছিল, কারণ এটা অনেক সময় গণমাধ্যম তাৎক্ষণিকভাবে পায় না। তো আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ দেই লিয়াকতকে, ধন্যবাদ দেই নন্দদুলাল রক্ষিতকে সত্যটা প্রকাশ করার জন্য। আর এই সত্য প্রকাশের কারণে এই ওসি প্রদীপ দাসের বিচার কি হবে সেটা রাষ্ট্র বা তদন্ত কমিটি নির্ধারণ করবে। বাট আমরা এই যে দীর্ঘ একটা সময় শ্রম দিচ্ছি, আমি রিওয়ার্ড পেয়ে গেছি যে ওসি প্রদীপ দাস এবার ফেঁসে গেছে। 164 ধারার জবানবন্দিতে লিয়াকত যেই কথা বলেছে, সেই কথা শোনার পরে এখানে আর কোনো কিছুই না, ডাইরেক্ট ওসি প্রদীপরে ফাঁসি দিয়ে ফেলা যায়। একটাই কারণ, সেটা হচ্ছে যে লিয়াকত তার বক্তব্যে বলেছে যে মেজর সিনহা হত্যাকাণ্ডের দিন বিষয়টা ডাকাত ভেবে গুলি করার বিষয়টা সরাসরি তার মাধ্যমে হয় নাই। ওই ঘটনার আগে ওসি প্রদীপ দাস লিয়াকতকে ফোন করে বলেছেন যে এই এলাকাতে একটা টিম ঘোরাফেরা করছে যারা আপনার কয়েকদিন যাবত এখানে শুটিং করছে। এর মাঝখানে একজন আর্মি টাইপের পোশাক পরে, বাট তারা হচ্ছে ডাকাত। তাদেরকে যেইখানে পাওয়া যায় সেইখানেই যেন তাদের গতিরোধ করে, ইভেন তাদেরকে হত্যা নিশ্চিত করে। তারপরে যখন পরবর্তী সময় লিয়াকত সেই স্পটে যায়, শামলাপুর চেকপোস্টে মেজর সিনহার সম্মুখে আসে, তখন আপনার লিয়াকতের যে বক্তব্য, 164 ধারার বক্তব্যটা একটু ব্যতিক্রম, রেফারেন্স হচ্ছে সময় সংবাদ। সেখানে যিনি সাংবাদিক আছেন তিনি বিষয়টাকে সামনে এনেছেন যে লিয়াকত যখন মেজর সিনহা গাড়ি থেকে বের হয়, তিনি কথা না বলেই পরপর 2 থেকে 4 রাউন্ড গুলি চালিয়ে দিয়েছেন, কারণ তার কাছে এটা নির্দেশ ছিল। লিয়াকত তার ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি জানিয়েছেন, তাকে আগে থেকেই ওসি প্রদীপ জানিয়েছিলেন এই এলাকাটিতে ডাকাত দল ঘুরছে, যারা মাদকদ্রব্যের ব্যবসা এবং বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, এবং এদের কাউকে পেলে যেন প্রাণে মেরে ফেলা হয়। আর গুলি চালানোর ফলে ওই মুহূর্তে মেজর সিনহা আপনার মারা যায়নি। এর কিছুক্ষণ পরেই আপনার ওসি প্রদীপ দাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে সে এসে কনফার্ম হয় যে মেজর সিনহা মারা গেছে কিনা, বাট তখনও সিনহা স্যার জীবিত ছিলেন। ওসি প্রদীপ দাস তার যেই অ্যাসাইনমেন্ট সিনহাকে হত্যা করার, সেটা কমপ্লিট করার জন্য সে করেছে কি, বড় চতুর মানুষ, সে গুলি খরচ করেন। আপনি বুঝতে পারছেন, সকালে আমি এটাই বলছিলাম, সে যথেষ্ট ঘাঘু মানুষ। সে তার বুট জুতা দিয়া ওসি মেজর সিনহার বুকের বাম পাশে খুব সজোরে একটা লাথি মারে, যেন আপনার এমনি তো গুলি খাওয়া মানুষ, তার উপরে আপনার ফুসফুসের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে, যাতে লাথিতেই মইরা যায়। অনেক সময় আছে যে লাথি দিলে মারা যায়, তো জোরে লাথি মারে, আর এখানে গলার মধ্যে সে বুট জুতা দিয়ে চেপে ধরার পরে কিছুক্ষণ পরে আপনার মেজর সিনহার শরীরটা নিথর হয়ে যায়, বাট তিনি তখনও জীবিত ছিলেন। তো ওসি প্রদীপ দাস তখন ভাবে যে মেজর সিনহা মরে যাওয়ার পরে আসলে হসপিটালে যে সিনহাকে পাঠানো হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে, সেটা কিন্তু বাঁচানোর জন্য চিকিৎসা না, এটা হচ্ছে একটা আইনি প্রসেসিং, ক্রসফায়ারকে বৈধতা দেওয়ার জন্য। সে তাদের যে পুলিশের গাড়ি আছে সেই গাড়ি ব্যবহার না করে স্থানীয় একটা গাড়ি ডেকে এনে আপনার এখানে অনেকক্ষণ সময় তারা কালক্ষেপণ করে। তারপর সে নিশ্চিত হয়েছে যে সিনহা মরে গেছে। সে তখন ওই গাড়িতে তুইলা আপনার এই যে সিফাতকে নিয়ে সে কিন্তু টেকনাফ থানায় চলে যায়। পরবর্তী সময় যখন মেজর সিনহা আবার অ্যাম্বুলেন্সের ভিতরে বা গাড়ির ভিতরে পানি চায় বা অক্সিজেন চায়, তখন আপনার লিয়াকত আপনার করসিকে ওসি প্রদীপ দাসে জানায়। ওসি প্রদীপ দাসের নির্দেশেই বাকি গুলিগুলো তাকে করা হয়, তার মৃত্যু নিশ্চিত করা হয়। আর মাঝখানে যখন ঘটনার সময় প্রদীপ দাস ভাবছিল যে মরে গেছে, সে নাকি উচ্ছ্বসিত ছিল। সে বলছে হ্যাঁ, আমি এটা কাজ শেষ করতে পেরেছি। এখন
ঠিক সেম বক্তব্যটা আবার নন্দদুলাল রক্ষিত 164 ধারায় আপনার আদালতকে জবানবন্দিতে ঠিক লিয়াকত যা বলেছে সেম টু সেম তারা রিপ্লাই করেছে। তাহলে প্রশ্ন হলো যে ওসি প্রদীপ দাস তো জানতেন, আর ওসি প্রদীপ দাস জেনেই এই মার্ডার কিলিং মিশনটা তিনি তার সহকর্মীর হাতে টেকনিক্যালি করাই নিছেন, যেন সাপও মরে লাঠিও না ভাঙে, তিনি যেন কোনোভাবে ঘটনার সাথে সম্পৃক্ত না হন। আর পরবর্তী সময় তার যে ফোন রেকর্ডটা ফাঁস হয়েছে এসপি এবিএম মাসুদ সাহেবের সাথে, সেইখানে তার মিথ্যাচারের বিষয়টা আসার পরে থেকেই বিষয়টা ধোঁয়াশার সৃষ্টি হয়, আর এরপর এটাতে ইনভেস্টিগেশন শুরু হয়। এখন এই দুইজন হচ্ছে মেইন জবানবন্দি, যাদের কথার উপরে ওসি প্রদীপ দাস ফাঁসতে পারতো বা বাইচা যাইতে পারতো। আলহামদুলিল্লাহ, আসলে পাপ যখন গলা ভরে যায় আল্লাহর তরফ থেকে, তখন হয় কি একটা বিচার আসে। আপনি সাময়িক সময়ের জন্য আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, বাট তার মানে এই না যে আপনাকে ছাড় দিয়েছে, হয়তো সামান্য ছাড় দিছে, ছাইরা দেয় নাই। তো ওসি প্রদীপ দাসের এই বিষয়টা যখন সামনে আসছে, এখন নতুন একটা প্রশ্ন আসছে, ওসি প্রদীপ দাস তাহলে কার অ্যাসাইনমেন্ট নিয়েছিল, বা মেজর সিনহার সাথে তার ব্যক্তিগত কোন ধরনের শত্রুতা থাকতে পারে, যেটার জন্য সে আগে থেকেই জানতো যে একটা শুটিং ইউনিট আসছে, তারা শুটিং করছে, হ্যাঁ তারা ডাকাতি করছে, মানে সে যায় না। বাট পুলিশের এজাহারে যেটা বলা হয়েছে যে ঘটনার দিন লিয়াকতের যেই তদন্ত কেন্দ্র, সেইখানে স্থানীয় জনতার ফোন যাওয়ার পরে লিয়াকত তাৎক্ষণিকভাবে ঘটনা ঘটাইয়া পরবর্তী সময় ওসি প্রদীপকে জানায়। এ যাবৎকালীন আমরা কিন্তু এইভাবেই শুনে আসছি, বাট এখন বিষয়টা নতুন একটা মোড় ধারণ করেছে। আমরা আশা করি যে আমাদের র্যাবের তদন্ত টিম যারা আছেন তারা নতুন করে ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে রিমান্ড চাইবে, ইভেন কার মোটিভ পূরণ করার জন্য বা মেজর সিনহার সাথে তার কি ঝামেলা পাকাইছে। আমার যতটুকু গ্যাস করার বিষয় যে এখানে যেটা হইতে পারে, মেজর সিনহা স্যার কিন্তু 2018-19 দিকে, সম্ভবত 18-র দিকে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসছিল, তিনি টেকনাফে কিন্তু দীর্ঘ একটা সময়, সম্ভবত মাস 6 বা এর বেশি, ওইখানে তিনি দায়িত্বশীল ছিলেন। আর যেহেতু পেশায় তিনি একজন সৎ নির্ভীক অফিসার ছিলেন, সো সেই ক্ষেত্রে ওইখানের ইয়াবা ঘটিত কোনো ব্যবসার কারণে হতে পারে যে তিনি ওইখানে অনেকের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন। পরবর্তী সময় তিনি অবসর গ্রহণ করার পরে হয়তোবা তারা নিশ্চিত কিছুটা ছিল, কিন্তু আবার যখন তিনি টেকনাফ গিয়ে 1 মাস ধরে আস্তানা গাড়ছেন, তখন সেইখান থেকে হয়েছে কি, পুরানা যারা তার শত্রু ছিল তারা তার বিরুদ্ধে লেগেছে। হয়তো তাদের কোনো অ্যাসাইনমেন্ট ছিল যে সিনহারে উড়াই দাও। শত্রুতা বড় খারাপ জিনিস। অথবা ওসি প্রদীপ দাসের সাথেই এইখানে ভেতরে অন্য কোনো সমস্যা ছিল, যেটা এখন পর্যন্ত গণমাধ্যমে আসে নাই। আর এই সম্পূর্ণ কিছুর কেন বা কি বা কোন উদ্দেশ্য বা মোটিভ নাকি পরিকল্পনা, সবকিছুই তো ক্লিয়ার হয়ে গেল যে ওসি প্রদীপ দাস এটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়েছে। এখন এটা কি অ্যাসাইনমেন্ট ছিল সেটা বের করার দায়িত্ব তদন্তকারী সংস্থা র্যাবের। আমরা বিশ্বাস করি এসপি খায়রুল ইসলাম স্যার, তিনি তার সুযোগ্য নেতৃত্বে, যেহেতু বাকি সাক্ষীদের থেকে তিনি এই কথাগুলা স্বীকারোক্তি আদায় করাইতে পারছেন, আলহামদুলিল্লাহ এটা র্যাবের একটা বড় অর্জন যে লিয়াকত এবং নন্দদুলালরা তারা কিন্তু সত্য কথাটা বলে দিছে। আমরা বিশ্বাস করি ওসি প্রদীপ দাস উল্টা ঝুলাইয়া ভালো করে বাটাম দিলে ঝড়ঝড়াইয়া তার মুখের থেকে কথা বের হওয়া শুরু হবে যে সে কেন আসলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর দ্বিতীয়বার হচ্ছে যে 15 দিনের রিমান্ডে সে মুখ খুলতে নারাজ, বাইরাইয়া পাশার চামড়া লাল কইরা ফেললে এই হারামির আসলে কঠিন থেকে কঠিন বিচার চাই আমরা। আর ঘটনাটার অরিজিনাল কারণ নিশ্চয়ই র্যাব বের করবে, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে আরো একবার ভালোবাসা রইল, কারণ আমি আজকে মানসিকভাবে স্যাটিসফাইড, সত্যি সত্যি। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।